নমস্কার বন্ধুরা, আজকে একটা খুব ইউনিক টপিক নিয়ে এসেছি। প্রচন্ড আলোচ্য বিষয় যেটা নিয়ে আলোড়ন চলছে সেটা হচ্ছে সেন্সাস বা জনগণনা। তো আজকে যে ভিডিওটা করতে চলেছি আমরা, এই ভিডিওটা এতটাই ইউনিক একটা ভিডিও যে একটা সিঙ্গেল ভিডিওর ভেতরে তোমরা সমস্ত কিছু জানতে পারবে। কিভাবে বাড়িতে বসে তুমি জনগণনার কাজ অনেকটা আগিয়ে দিতে পারো, কোন 34টা কোয়েশ্চেন জনগণনা কর্মী যখন বাড়িতে আসবে তোমায় জিজ্ঞেস করবে, কোন কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করা বা কোন প্রশ্নগুলো জিজ্ঞেস করা তাদের এখতিয়ারের বাইরে, কি কি জিনিস তারা জিজ্ঞেস করতে পারেন না, জনগণনার একটা ছোট্ট ইতিহাস এবং কোন কোন নথি বা কাগজপত্র কিন্তু হাতে রেডি রাখতে হবে, এই সমস্ত জিনিস নিয়ে আমরা ডিসকাস করব। প্লাস এই জনগণনা নিয়ে মানুষের ভেতরে যে ভুল ভ্রান্তি, সেই ভ্রান্তিগুলো আমরা দূর করব। তাই আগামী 20 থেকে 30 মিনিট তোমার জীবনে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট মিনিট। প্লিজ ভিডিওটা স্কিপ করো না, মন দিয়ে দেখো এবং খুব মন দিয়ে যে পয়েন্টসগুলো তোমার প্রয়োজন মনে হচ্ছে প্লিজ খাতাতে কিন্তু লিখে নাও। তো শুরু করতে চলেছি আজকের এই ভিডিও অন সেন্সাস অর্থাৎ জনগণনা। নমস্কার, আমার নাম চন্দ্রদীপ সরকার। চলো, প্রথমে তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ যে এখানে আমরা পরিষ্কার বলেছি যে আপনার বাড়িতে জনগণনা কর্মকর্তা এলে আপনি কি করবেন, ঘরে বসেই কিভাবে আপনি স্বগণনা বা সেলফ এনুমেরেশন করতে পারেন, কোন 34টা প্রশ্ন জিজ্ঞেস করা হবে, কি কি নথি লাগতে পারে, এই সেন্সাসটা কেন গুরুত্বপূর্ণ এবং এর উপকারিতা কি, সমস্ত কিছু কিন্তু আলোচনা করব। আরো অনেক জিনিস আছে, ভিডিওর ভেতরে ওয়াচ করো, বুঝতে পারবে। তো চলো, প্রথম কোয়েশ্চেন, এই জনগণনা কি। একটা ঘটনা বলি আজকে তোমাদের। ভারতে যে সেন্সাস হতে চলেছে এটা হচ্ছে পৃথিবীর ভেতর সব থেকে বৃহত্তম প্রশাসনিক উদ্যোগ, লার্জেস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সারসাইজ অন আর্থ, এবং এটি প্রত্যেক 10 বছর অন্তর অন্তর হয়। চ্যালেঞ্জটা কোথায় জানো? 1.3 বিলিয়ন সিটিজেন, 130 কোটির লোকের ডেটাবেস তৈরি করা, 130 কোটি ডেটাবেসের নথি রেডি রাখা এবং তাদের সম্পূর্ণ গণনা করা, তাদের সমস্ত ডিটেলসে রেকর্ড নেওয়া, এটা কিন্তু ছোট ব্যাপার নয়। তো এত এই বড় প্রসেসটা কিভাবে হবে, আমাদের কি রোল থাকবে, আমরা কি করব, কিভাবে আমরা প্রস্তুত থাকব, সেই সমস্ত কিছু নিয়ে আজকে শুরু করতে চলেছি এই ভিডিওটা। প্রথমে একটা ছোট্ট ঘটনা বলি, এখানে একটা ছোট্ট মজার গল্প দিয়ে শুরু করতে চলেছি। এখানে দেখতে পাচ্ছ একজন ছোট্ট ছেলে তার বাবাকে জিজ্ঞেস করছে, তারা বসে খাচ্ছিল, তো বাবা একটা খবরের কাগজ পড়তে পড়তে হঠাৎ বাবা খবরের কাগজে দেখতে পেয়েছেন যে সেন্সাস ইজ কামিং, জনগণনা শীঘ্রই শুরু হতে চলেছে। তো বাচ্চাটার মনে একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এসছে। বাচ্চাটা জিজ্ঞেস করছে, বাবা, সরকার কয়েক বছর পর পর কেন আমাদের গণনা করে? সরকারের কাছে কি আমাদের সম্বন্ধে কোনো নথি নেই? তাহলে আমরা এই পরিষেবাগুলো পাচ্ছি কিভাবে? এই যে বিভিন্ন ধরনের সরকারি পরিষেবা তোমরা পাচ্ছ কিভাবে? তো ফার্স্ট পয়েন্ট যেটা সবার আগে বুঝতে হবে আমাদের, কি এই জনগণনা করার প্রয়োজনটা কি, তুমি কেন পার্টিসিপেট করবে, করে লাভ কোথায়? আখেরে লাভ কিন্তু আমাদেরই, তার প্রমাণ আমি তোমায় দিয়ে দেবো। প্রথমেই আগে এই জিনিসটা শুরু করি, প্রথমেই বলি যে আজকে যদি জনগণনা ঠিকঠাকভাবে না হয়, সরকার কিন্তু এটা জানতে পারবে না কোন এলাকায় কতগুলো লোক থাকে, তাদের অকুপেশন কি, তারা কি কাজ করে, সমস্ত কিছু কিন্তু সরকারের যে তথ্য থাকবে না। কারণ এই তথ্যর উপরে বেস করেই কোন এলাকায় কতগুলো স্কুল তৈরি হবে সরকার ঠিক করে, কতগুলো হাসপাতাল দরকার ঠিক করে, কত 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 পরিমাণ ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ উৎপাদন করতে হবে সেই এলাকায়। কারণ বেশি লোক থাকলে বেশি পরিষেবা দিতে হবে, কম লোক থাকলে কম পরিষেবা দিতে হবে। তো এইরকম ভাবে সমস্ত সরকারি যে সার্ভিসেস যেগুলো আছে, বিভিন্ন সরকারি যে স্কিম, কোন এলাকায় কত টাকা অ্যালোকেট করতে হবে, সেই স্কিমটা পেতে গেলে সরকারি যত স্কিম, অন্নপূর্ণা ভান্ডার থেকে শুরু করে সমস্ত কিছু, যে কোনো স্কিম, তো এই পুরো তথ্যটা যতক্ষণ থাকবে না সরকারের কাছে, সরকার কিন্তু একটা প্রপার বাজেট তৈরি করতে পারবে না। প্রায়শই তুমি দেখবে কি, যে পরিমাণ জনসংখ্যা তার থেকে স্কুলের সংখ্যা কম, যে পরিমাণ পেশেন্ট তার থেকে অনেক হাসপাতালে হয়তো ডাক্তারের সংখ্যা কম, নার্সের সংখ্যা কম,
বেডের সংখ্যা কম, এগুলো কেন হচ্ছে বলো তো? কারণ সব থেকে বড় ব্যাপার, সরকারের কাছে যে হিসাবটা আছে তার থেকে জনসংখ্যা অনেকটা বেড়ে গেছে, তাই প্রত্যেক 10 বছর অন্তর অন্তর সরকার কতজন মানুষ এলাকা টু এলাকাতে থাকে সেই হিসাবটা আগে নেয়, যাতে তোমাদের সেই পরিষেবাটা পৌঁছে দিতে পারে। এটা কিন্তু কোনো ডেটা কালেকশন ইনিশিয়েটিভ নয়, মানে ওই রকম যে সেন্সে লোকে ভাবছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ভালোর জন্যই সরকার করতে চলেছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। সেন্সাস ছাড়া, জনগণনা ছাড়া কিন্তু কোনোভাবেই উন্নয়ন সম্ভব নয়। এইবার আসছি আর একটা খুব জরুরি জিনিস, কি এই জনগণনা কি কাজে লাগে। দেখো, সরকার কি জানতে পারে, একটা হচ্ছে কতজন লোক একটা এলাকাতে থাকে, তাদের বয়স কত, শিক্ষার হার, তারা বেকার কি সকার, এমপ্লয়মেন্ট, তাদের বাড়ির অবস্থা কি, তাদের কাছে পানীয় জল আছে কিনা, তাদের কারেন্ট বা ইলেকট্রিসিটি আছে কিনা, কি ভাষায় তারা কথা বলে, তারা মাইগ্রেট করছে কিনা। অনেকেই তুমি দেখবে কি বিভিন্ন কাজের সূত্রে আজকে সে বাড়িতে থাকে না, বাইরে কোথাও থাকে। এই ডিটেলস এবং সমস্ত এইরকম ভাবে কিন্তু সরকার বোঝার চেষ্টা করে যে প্যাটার্নটা কি এবং জনগণনা করে কারা। আমি তোমায় বলে দিচ্ছি, এই নামটা খুব ইম্পর্টেন্ট, অফিস অফ রেজিস্ট্রার জেনারেল অ্যান্ড সেন্সাস কমিশনার অফ ইন্ডিয়া, এবং এটা কিন্তু মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অর্থাৎ হোম মিনিস্ট্রির আন্ডারে হয় পুরোটাই। তাহলে সেন্সাস বা এই জনগণনা কে করছে? অ্যাকচুয়ালি কিন্তু হোম মিনিস্ট্রির আন্ডারে এই পুরো জনগণনার কাজটা কিন্তু সম্পন্ন হবে। অনেকের ভেতর একটা ডাউট থাকে যে তাহলে স্যার আপনি বলছেন 10 বছর পর পর হয়, মাঝে মধ্যেই তো বাড়িতে এনএসএসও নামক একটা প্রতিষ্ঠান থেকে লোক এসে জিজ্ঞেস করে আপনার বাড়িতে কটা লোক আছে, কি করে। দেখো, সার্ভে আলাদা জিনিস, স্যাম্পল আর জনগণনা আলাদা জিনিস। সরকারের পার্টিকুলার হয়তো জানার দরকার হলো কি গ্রামে কতজন লোক গরিব আছে, সেটার জন্য সরকার একটা সার্ভে করতে পারে। সেখানে ডোর টু ডোর না ভিজিট করলেও হয়, একটা আইডিয়া বা এস্টিমেট নিয়ে কয়েকটা বাড়ি ভিজিট করে সেই সার্ভেটা জমা দেওয়া যেতে পারে। কিন্তু সেন্সাস এটা নয়। সেন্সাসে প্রত্যেকটা মানুষ ইম্পর্টেন্ট, নাম ধরে ধরে মাথা ধরে ধরে গুনতে হবে। তাই সার্ভে আর সেন্সাসকে কিন্তু ভুলিও না। কেউ ভেবো না কি আমার তো ওই সার্ভেতে আমি নাম তুলে দিয়েছি তার মানে আমার সেন্সাসেও সবকিছু আছে, প্লিজ নয়, এটা ভুলো না। এটা কিন্তু একদম আলাদা। সার্ভেতে কিন্তু আমরা কোনোদিন 100% জনসংখ্যা ক্যালকুলেট করি না, কিন্তু সেন্সাসে আমরা 100-তে 100% জনসংখ্যাই ক্যালকুলেট করি। এটা প্লিজ ভুলবে না। প্রত্যেকটা মানুষ, ছোট থেকে ছোট বাচ্চা, বয়স্ক থেকে বুড়ো, সমস্ত লোক, মানে থুরথুরে বুড়োও যদি হয় সেও কিন্তু সেন্সাসে এনরোল থাকবে, সার্ভেতে এনরোল নাও থাকতে পারে। নেক্সট আরেকটা জিনিস বলি, খুব জরুরি, যেটা একটা ছোটখাটো একটা সেকশন, যে সেন্সাস আর এনআরসি আর এনপিআর এই দুটো ডিফারেন্স কি। অনেকের ভেতরেই এটা নিয়ে ভয় আছে যে আবে এটা তো এনআরসি নয় তো। দেখো, একটা জিনিস বলছি, দেখো সেন্সাস যে আইনটার অধীনে হয়, প্রথমে বলে দিচ্ছি কেন এটা এনআরসি নয়। প্লিজ, অনেকেই বিভিন্ন পলিটিক্যাল গ্রাউন্ডে মানুষজনকে কনফিউজ করতে পারে, আমি ভিডিওতে ক্লিয়ার করে দিচ্ছি আইনতভাবে কিন্তু দুটো সম্পূর্ণ আলাদা। প্লিজ এটা শুনে নাও। সেন্সাস কিন্তু 1948-এর সেন্সাস অ্যাক্টের বা আইনের অধীনে হয়, আর যদি এনআরসি বলো সেটা সিটিজেনশিপ 1955 আইনের অধীনে হয়। 1 নম্বর, সেন্সাসের আন্ডারে ভারতে এখানে ধরে নাও একটা এলাকায় যতজন লোক থাকে, সমস্ত লোক, দেশের লোক, বিদেশের লোক, অন্য দেশের লোক, অন্য জায়গায় থাকে, সে এখন এখানে এসে থাকছে, সমস্ত লোককে কিন্তু আমরা ধরি। কিন্তু এখানে এনআরসির আন্ডারে আমরা তা ধরি না, শুধু যারা ভারতের আইনতভাবে যারা নাগরিক আমরা তাদের ধরি। দুটো কিন্তু আলাদা, একদম আলাদা। ধরে নাও একটা বাড়িতে অনেকেই আছে, 20 জন আছে, 20 জন তো ফ্যামিলি মেম্বার নয়। সেন্সাস হলে আমি 20 জনকেই ধরবো, এনআরসি হলে বাড়ির শুধু ওই একটা যে পরিবারটা, যে বাড়িটা ওখানে থাকে, ওই পরিবারের মেন ব্লাড লাইনে 3 থেকে 4 জন যারা আছে, যারা আইনত সদস্য সেই বাড়ির, শুধু আমরা তাকে কাউন্ট করব। তো প্লিজ এটা নিয়ে কনফিউজ হয়েও না, দুটো কিন্তু আলাদা, সম্পূর্ণ আলাদা জিনিস। নেক্সট, হিস্ট্রি অফ সেন্সাস ছোট্ট করে বলে দিই, প্রথমেই বলে দিই, সেন্সাসের প্রথম আইডিয়া অনেকেই জানে ব্রিটিশ সরকার, যারা একটু কম্পিটিটিভের বা হিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছো। তবে তোমাদের একটা কথা বলে দিই, এই
মায়ো টায়ো এদের নাম বলার আগে যে মানুষটা প্রথম সেন্সাসের আইডিয়া দেয়, যাকে না বললে ভিডিওটাকে অসম্মান করা হবে, উনাকে অসম্মান করা হবে, সেই মানুষটার নাম হচ্ছে দা মহান কৌটিল্য। ইনি প্রথম অর্থশাস্ত্রে বলেন কি দেশের একটা জনসংখ্যার একটা রেকর্ড তৈরি করার প্রয়োজন আছে। তারপর মুঘল পিরিয়ডে সম্রাট আকবর এবং রাজা টোডারমাল কিন্তু এটা নিয়ে কাজ করেন এবং জনসংখ্যার একটা রেকর্ড ইনারা রাখা স্টার্ট করেন। তারপরে 1872 সালে প্রথম সেন্সাস লর্ড মায়ো করেন। 1881 সালে প্রথম পূর্ণাঙ্গ সেন্সাস মানে কমপ্লিট সেন্সাস লর্ড রিপন করেন এবং 1891 থেকে 41 সাল অবধি সেন্সাসের ভেতরে কিন্তু অনেক নতুন তথ্য ঢোকানো হয়, যেমন জনসংখ্যা, ধর্ম, ভাষা, পেশা, বসবাস, সমস্ত কিছু, জেন্ডার, লিঙ্গ, এই জিনিসগুলো অ্যাড করা হয়। এবং স্বাধীন ভারতে কিন্তু 1951 সাল থেকে সেন্সাস শুরু হয় এবং প্রথম সেন্সাস তোমার সেন্সাস ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অর্থাৎ সেন্সাস অ্যাক্ট 1948 পাস হয় এবং 51 সাল থেকে প্রথম সেন্সাস শুরু হয় এবং তারপরে প্রত্যেক 10 বছর অন্তর অন্তর সেন্সাস হয়েছে। আজকে এই বছরের কারেন্ট সেন্সাসের কথা কিন্তু আমরা বলছি। এই বছরে একটা খুব ইউনিক জিনিস আছে যেটা কোনো আগে কিন্তু কোনো বছরে আমরা দেখতে পাইনি, সেটা হচ্ছে ডিজিটাল সেন্সাস অর্থাৎ সেলফ ইনুমেরেশন। অনেকে ভয় পেয়ে আছে, অনেকে জানো না কি করতে হবে, আমি বলে দিচ্ছি খুব ইজি প্রসেস। যদি এটা করে নাও 90% কাজ হয়ে যাবে, 90% কাজ হয়ে যাবে, খুব ইজি হবে। যখন আসবো ভিডিওটা স্কিপ করো না কিন্তু, খুব ইম্পর্টেন্ট, তখন বলবো। তো চলো আমরা নেক্সট দেখি। দেখো প্রথম কথা যে সেন্সাসে আমরা পার্টিসিপেট করব কি করে। দেখো সেন্সাসে পার্টিসিপেট করার দুটো স্টেজ হয়, খুব মন দিয়ে শুনবে ভিডিওটা, কিন্তু এখান থেকে খুব ইম্পর্টেন্ট জায়গায় যাচ্ছে। একটা হচ্ছে সেলফ ইনুমেরেশন অর্থাৎ স্বগণনা, আর স্টেজ 2 হচ্ছে যে গণনা করছে সে তোমার বাড়ি পরিদর্শন করতে আসছে, অর্থাৎ দুটো সেপারেট জিনিস। প্রথমে কি হয়, প্রথমে এই যে স্বগণনা বা সেলফ ইনুমেরেশন, এটা হচ্ছে স্টেজ 1, এটা তুমি প্রথমে করলে, করার পর সেটাকে ভেরিফাই করতে আসে কিন্তু স্টেজ 2 ভিজিট অফ দ্য ইনুমেরেটর। অর্থাৎ আমি সেলফ ইনুমেরেশনের যে প্রসেস, এই প্রসেসটা একদম হাতে ধরে ধরে বলবো। আমি কেন সবসময় বলি কি এই জিনিসটা তোমরা আগে করো, এর সুবিধা হচ্ছে যে ধরে নাও তুমি কম্পিউটারটা খুলে বসলে, সমস্ত ডেটা তথ্য যেগুলো চাইছে আমি প্রত্যেকটা তথ্য ধরে ধরে বলে দেবো কি কি থাকবে ভেতরে, কোথায় লগ ইন করতে হবে, কি করতে হবে সব। তুমি নিজের নাম, তোমার পরিবারের নাম, সমস্ত তথ্য সব থেকে অ্যাকুরেটলি এন্টার করতে পারবে এবং সেটা সাবমিট হয়ে গেল। এবার যদি তুমি না করো, কারণ এটা 14 তারিখের ভেতর, ওয়েবসাইট এখন 15 তারিখ দেখাচ্ছে, তো 15 তারিখের ভেতর কিন্তু এক্সপায়ার করে যাবে, মানে 15 তারিখের পর আর তুমি নিজে থেকে এনরোল করতে পারবে না। এটা যদি না করো কি হবে, দেখো কিছুই হবে না। তোমার বাড়িতে একজন সরকারি প্রতিনিধি আসবে এবং 34খানা এত বড় একটা কোয়েশ্চেনের শিট নিয়ে আসবে, তোমাকে সব কটা কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, তোমাকে ধরে ধরে উত্তর দিতে হবে, তোমার নাম, তোমার ডিটেলস সমস্ত রেকর্ড লিখবে, সেই রেকর্ডটা কিন্তু জমা হবে। আবার তোমার ওই তথ্যগুলো কেউ কিন্তু আবার বসে বসে কম্পিউটারে দেখে দেখে এন্ট্রি করবে এবং সেখানে যদি একটা দুটো নামের ভুল হয় আবার সেটাকে কারেকশন করো রে, তার থেকে ভাই নিজে ফিল আপ করে নাও, তোমার অনেক ঝামেলা কম হবে, বাড়িতে বসে নিজেই করে নিতে পারবে। খুব ইজি প্রসেস, এই ভিডিওটা দেখো, সব বলে দেবো। তো চলো প্রথমে আগে বলে দিই কি কি জিনিস, যখন আগে আমি আসবো, আগে আমি কোন জায়গাটা বলবো, আগে আমি সেলফ ইনুমারেশন বলবো না, আগে আমি জনগণনা কর্মী এসে কি কি প্রশ্ন জিজ্ঞেস করবে সেগুলোকে শেষ করবো আগে, তারপরে সেলফ ইনুমারেশন লাস্টে প্রসেসটা দেখাবো। তো কি কি জিজ্ঞেস করতে পারে না, এটা খুব ইম্পর্টেন্ট। ধরে নাও এই সেন্সাসের নামে এখন চারদিকে যা ফ্রড হচ্ছে, অনেক লোকই একটা আইডি কার্ড বানিয়ে হয়তো চলে আসতে পারে, সেই কারণের জন্য আমি বলে দিচ্ছি কি কি তথ্য যখনই জিজ্ঞেস করবে সাবধান হয়ে যাবে। 1 নম্বর, তোমার ব্যাংকের তথ্য কিন্তু ও যদি চাই, ও কিন্তু চাইবেন না, চাওয়ার অধিকার নেই। দ্বিতীয় কথা, আয়কর বা ইনকাম ট্যাক্স কত দাও না দাও সেটা জানার অধিকার নেই, এবং তোমার তথ্য তার বাইরে প্রকাশ করারও কোনো অধিকার নেই। তাই তুমি নির্ভয়ে তথ্য দিতে পারো। তথ্য অনেকে ভয় পায়, বলতে চায় না, তুমি নির্ভয়ে তথ্য দাও ভাই, কোনো টেনশন নেই। সেন্সাস কিন্তু অন্যরকম জিনিস, তুমি যদি তথ্য না দাও সরকারের কাছে তথ্য থাকবে না, পরিষেবা কিন্তু সরকারি পরিষেবা তুমিই পাবে না। তখন পরে তুমি বলবে এই লিস্টে আমার নাম নাই, ওই লিস্টে আমার নাম নেই, এটা আমি অ্যাপ্লাই করেছিলাম, ওটা আমার হয়নি, এবং এই সমস্যা কিন্তু ফেস করতে হবে ফিউচারে। তাই এটাকে একদম সিরিয়াসলি নাও এবং এই তথ্যগুলো প্রপার ওয়েতে হেল্প করো গভর্নমেন্টকে তথ্যগুলো দিতে। দেখো প্রথমে কোয়েশ্চেনগুলো বলি। টোটাল বাড়িতে যে গণনা কর্মী আসবে, টোটাল 34টা কোয়েশ্চেন তোমাকে কিন্তু জিজ্ঞেস করবে। এই 34টা কোয়েশ্চেনকে আমরা 3টে ক্যাটাগরিতে ভাগ করেছি।
একটা হচ্ছে ক্যাটাগরি 1, তোমার বাড়ি এবং আবাসনের তথ্য, হাউজিং এন্ড ডুয়েলিং ইনফরমেশন। ক্যাটাগরি 2, তোমার পরিবার এবং পরিবারের সদস্যদের তথ্য, অর্থাৎ হাউস হোল্ড অ্যান্ড ফ্যামিলি পিপল। এবং ক্যাটাগরি 3, তোমার পরিবারের সুবিধা, সম্পদ এবং জীবনযাত্রার তথ্য, তোমার হাউস হোল্ড অ্যামিনিটিস, অ্যাসেটস অ্যান্ড লাইফস্টাইল। তো এই 3টে ক্যাটাগরিতে আমরা ভাগ করেছি এবং প্রত্যেকটা ক্যাটাগরি 1, 2, 3 করে আমরা কিন্তু ডিসকাস করব ইচ অ্যান্ড এভরি কোয়েশ্চেন্স, যেগুলো তুমি কিন্তু ফেস করতে চলেছো। আর এটা সম্পূর্ণ কনফিডেন্সিয়াল থাকবে, তোমার ডেটা কোথাও যাবে না। ইটস 100% সিকিউরড বাই দ্য গভর্নমেন্ট। সেন্সাস কিন্তু ডেটা সিকিউর রাখবে, নিশ্চিন্তে দিতে পারো তথ্য, কোনো সমস্যা নেই। প্রথম একটা কথা বলে দিই, ক্যাটাগরি 1-এর যে প্রশ্নগুলো আছে, দেখো 1 থেকে 8 টোটাল, আমি বললাম টোটাল 34টা কোয়েশ্চেন আমরা ডিসকাস করবো, খুব মন দিয়ে শুনবে। প্রথমে জিজ্ঞেস করবে লাইন নাম্বার, হাউস নাম্বার, সেন্সাস হাউস নাম্বার। এই 3টে কিচ্ছু করার দরকার নেই, এটা কিন্তু যে গণনা কর্মী তোমার বাড়িতে আসবে ফর্ম ফিল আপ করতে, এটা উনি অ্যালোকেট করবেন। তো এই 3টেতে হাত না দিলেও চলবে। এবার যেখান থেকে তোমার মেন কাজ শুরু, সেটা হচ্ছে 4 নম্বর প্রশ্ন থেকে। 1 নম্বর কি কি প্রশ্ন? প্রিডমিনেন্ট মেটেরিয়াল অফ দ্য ফ্লোর, অর্থাৎ মেঝের প্রধান উপাদান। মেঝে কি দিয়ে তৈরি? টালির মেঝে, মার্বেলের মেঝে, সিমেন্টের মেঝে, না মাটি কাঁচা? ঠিক। নেক্সট, দেওয়ালের প্রধান উপাদান। দেওয়াল মাটির দেওয়াল না সিমেন্টের দেওয়াল? ছাদ, মাথার উপর ছাদ কি আছে? থ্যাচ প্রুফ, অর্থাৎ মাথার উপর পাকা ছাদ আছে না নেই, এই জিনিসগুলো। আচ্ছা, নেক্সট, অ্যাকচুয়াল ইউজ অফ সেন্সাস অফ, গৃহের যে প্রকৃত ব্যবহার, কি কারণে তুমি গৃহটাকে ব্যবহার করছো, এবং গৃহের বর্তমান অবস্থা কি। অর্থাৎ এই সমস্ত জিনিস, বাড়ির নম্বর, লাইন নম্বর, বাড়ির অবস্থা, প্রকৃত ব্যবহার। বাড়িটাকে অনেকে রেন্ট হাউস হিসেবে ইউজ করতে পারে, অনেকে থাকার জন্য ইউজ করতে পারে। তো পুরো বাড়িটার কিন্তু সমস্ত তথ্য এই প্রথম স্টেজটাতে আগে বাড়ি সম্বন্ধে তথ্য কিন্তু নেবে, অর্থাৎ তুমি যেখানে থাকছো সেই জায়গাটা নিয়ে তথ্যটা নেবে। এবার এই তথ্যটা নেওয়ার কারণটা কি? অনেকের মনে ডাউটটা থাকে, কেন ভাই আমার বাড়িতে কি আছে, মেঝে কাঁচা না পাকা, এটা কেন সরকার জিজ্ঞেস করছে? ভয় পেও না, আমি কারণটা বলে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে, প্রথম কথা, হাউজিং কোয়ালিটি, বাসস্থানের মান মূল্যায়ন করা। বাসস্থানের মান মূল্যায়ন না করলে, ধরো একটা এলাকাতে দেখছে সরকার কি ওখানে মাটির বাড়ি আছে, ছাদ ওপরে নেই, তাহলে সেই এলাকাতে যখন সরকার দারিদ্রতা উন্নয়নের, দারিদ্রতাকে মানে শেষ করার জন্য, পভার্টি কম করার জন্য সরকার যখন ফান্ড অ্যালোকেট করবে, তোমার বাড়িটাও সরকারের হিসাবে থাকবে কি এই বাড়িতে কিন্তু ছাদ নেই, এই বাড়িতে যাতে এরা প্রপার ছাদ পায় তার ব্যবস্থা করতে হবে, এরা যাতে বিপিএল কার্ড পায় তার ব্যবস্থা করতে হবে, এরা যাতে সমস্ত সুবিধা পায় তার ব্যবস্থা করতে হবে। তো আগে এই সেকশনটা কিন্তু আইডেন্টিফাই করা দরকার। ঠিক। আচ্ছা, এবার এই বাড়িতে তুমি থাকছো না থাকছো না, অনেক অনেক পুরো বাড়ি পড়ে থাকে, কেউ থাকে না, সেটা তো আইডেন্টিফাই করতে হবে। তো ওই বাড়ির নামে টাকা অ্যালোকেট করছে গভর্নমেন্ট, কিন্তু প্রয়োজনই নাই, সেখানে আজকাল কেউ থাকেও না। তো এই সব জিনিসগুলো জানার জন্য এখানে তোমার কোনো ক্ষতি হবে না, কোনো ড্যামেজ হবে না, কিন্তু তথ্য না দিলে ড্যামেজ হবে, তথ্য দিলেই বরঞ্চ ড্যামেজ হবে না। ঠিক আছে। আচ্ছা, নেক্সট, 9 থেকে 16, পরিবারের সংখ্যা, কতজন থাকে পরিবারে? আচ্ছা, এক তো কতজন থাকে মানে টোটাল পরিবার, ধরো তুমি বলে 10 জন পরিবারে আমার আছে, তো প্রেজেন্ট পার্সন ইন দ্য হাউস হোল্ড, পরিবার যখন পরিবারটা ওই জনগণনা কর্মী গেছেন, হয়তো দেখতে পাচ্ছে 6 জনকে দেখতে পেয়েছে 4 জনের 10 জনের ভেতরে, তো বাকি 4 জন কোথায় আছে? কাজে গেছে, তুমি বললে। আচ্ছা, এবার ও কিন্তু দুটোই লিখবে যে পরিবারের বক্তব্য এখানে 10 জন থাকে, আমি 6 জনকে দেখে এসেছি, এটা। আচ্ছা, বাড়ির যে হেড, তার নাম লেখা থাকবে, যে হেড, বাড়ির যে মাথা, ঠিক, তার জেন্ডার, সে পুরুষ না মহিলা। আইদার তুমি এসসি, এসটি, তফসিলি জাতি, উপজাতি, অন্যান্য। বাড়ির ওনারশিপ, তোমার নিজের বাড়ি না তুমি রেন্টেড হাউসে থাকো, এগুলো জিজ্ঞেস করবে। কতগুলো থাকার মতো, বসবাসযোগ্যের মতো ঘর আছে, এবং ম্যারেড দম্পতি, বিবাহিত দম্পতির সংখ্যা কতগুলো আছে। এবার এই কোশ্চেনগুলো কেন এখানে জিজ্ঞেস করা, তার কারণ, এই 8টা কোশ্চেন জিজ্ঞেস করার কারণ, এই 9 থেকে 16 জিজ্ঞেস করার কারণ হচ্ছে, 1, পরিবারকে চিহ্নিত করা, পরিবারের গঠন সম্পর্কে জানা, সামাজিক কোন শ্রেণীতে তারা পড়ছে সেটাকে বোঝার চেষ্টা করা, গৃহের মালিকানা সম্পর্কে জানা, এবং অতিরিক্ত ভিড় বা বেশি পরিমাণ লোক অল্প জায়গায় থাকছে কিনা সেটা দেখা। এবার এটা দেখে কি হবে? এটা দেখে এটা বুঝতে পারবে, ধরুন একটা এলাকাতে ম্যাক্সিমাম লোক থাকে যারা ভাড়াতে থাকছে, তাদের নিজস্ব বাড়ি নেই, তাহলে বুঝতে হবে কি তাদের বাড়ির প্রয়োজন আছে, তাদের নিজের বাড়ির প্রয়োজন আছে, সরকার সেই মতো ব্যবস্থা করবে। সরকার যখন কোনো স্কিম লঞ্চ করবে, ঠিক সেটাকে মাথায় রেখে চলবে। এবার কেন ঘরের কথা জিজ্ঞেস করছে? ধরুন একটাই ঘর একটা বাড়িতে,
সমস্ত লোক থাকে, মানে অর্থ অভাব আছে, তারা আলাদা ঘর তৈরি করতে পারেননি, তাদের বাড়ি করার সিচুয়েশন নেই, তার মানে এদের নামেও কিন্তু টাকা অ্যালোকেট করতে হবে বা কোনো না হয়ে এদের ব্যবস্থা করতে হবে। এই তথ্যগুলো সরকারের কাছে থাকবে, তথ্য না থাকলে কাজ হবে কি করে, তাই তথ্যগুলো কিন্তু দেওয়া খুব দরকার। সেকেন্ড, আর কি কি কোয়েশ্চেন আছে দেখো, 17 থেকে 25 ডিসকাস করি। তোমার ক্যাটেগরি 3 বেসিক মৌলিক সুবিধা, যে গৃহস্থালীর সুবিধা, সম্পদ, জীবনযাপনের সম্পর্কিত তথ্য, যে পানীয় জলের প্রধান উৎস কোথায়। নেক্সট, পানীয় জলের উৎসের অবস্থান, অর্থাৎ এই দুটো কোয়েশ্চেন মন দিয়ে দেখো। এক, ভারতে পোভার্টি মাপার বা দারিদ্রতা মাপার একটা খুব ইম্পর্টেন্ট টুল হচ্ছে যে পানীয় জল সে পাচ্ছে কি পাচ্ছে না, পানীয় জল আছে কি নেই, এই জিনিসটা কিন্তু অবশ্যই দেখা হয়। তো অতএব এটা কিন্তু দেখতে হবে যে পানীয় জল প্রধান, সে কি অ্যাকোয়াগার্ড থেকে জল খাচ্ছে, না সে কেনা জল খাচ্ছে, না তার বাড়ি টিউবওয়েল থেকে জল খাচ্ছে, না রানিং কল থেকে জল খাচ্ছে, না নদী থেকে জল তুলে খাচ্ছে। মোদ্দা কথা এটা কিন্তু জানতে হবে কি জল কোথা থেকে খাচ্ছে, জল অ্যাফোর্ড করতে পারছে কিনা, এই জিনিসগুলো জানতে হবে। আলোর প্রধান উদ্দেশ্য কি, কোথা থেকে কারেন্ট পাচ্ছে, ইলেকট্রিসিটি কি কানেকশন ইউজ করছে, সোলার ইউজ করছে না এখনো সেই এসিডিসিএল এর লাইন ইউজ করছে, বা অন্য কোনো কোম্পানি সিএসসি বা যতগুলো ইলেকট্রিক্যাল কোম্পানি আছে এদের ইউজ করছে। দেখা যাচ্ছে যে একটা এলাকাতে সবাই ইউজ করছে, সোলার নিয়ে কারো কোনো ধারণা নেই, যে সূর্য শক্তি থেকে যে বিদ্যুৎ উৎপাদন করা যায়, দুর্দান্ত জিনিস। সরকার সেখানে উজালা স্কিম দিল বা কোনো স্কিম দিল যেখানে থ্রু দিয়ে অনেক হাইপার সাবসিডিতে তুমি ইয়েগুলো পেলে, মানে সৌরশক্তি দিয়ে তুমি বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। তো এই ধরনের তথ্যগুলো সরকারের কাছে কিন্তু যাওয়া দরকার। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, শৌচালয়ের সুবিধা আছে কিনা, বা শৌচালয়ের ধরন, টয়লেট ফেসিলিটি আছে কিনা, বা কিরকম টয়লেট ফেসিলিটি আছে, স্যানিটারি টয়লেট ফেসিলিটি আছে না, সে মাঠে যায় না কি করে, এগুলো আছে বলা আছে। আচ্ছা, বর্জ্য যে জল, যে জলটা তোমার বাড়ি থেকে বর্জ্য জল, ওয়েস্ট ওয়াটার, সিভেজ ওয়াটার বলি আমরা, সেই জলটা কোথায় যাচ্ছে, নিকাশি ব্যবস্থা আছে কি নেই, বাড়ির ভেতরে বাথরুম বা স্নান করার ব্যবস্থা আছে কিনা, বাড়ির ভেতরে রান্না করার আছে কিনা ব্যবস্থা, এবং যদি রান্না করার ব্যবস্থা থাকে কিসে রান্না করছে, এখনো কি আখায় কাঠের চুলোয় রান্না করছে, না এলপিজি গ্যাসের ব্যবহার করছে, না ইন্ডাকশন ব্যবহার করছে। এবং এই সমস্ত কোয়েশ্চেন কিন্তু এই জিনিসগুলো ওনারা জিজ্ঞেস করবেন, কারণ এইগুলো থ্রু দিয়েই কিন্তু জানা যায় যে মানুষটা কি কি সম্পদ এবং সুবিধা ব্যবহার করছে সেই গৃহস্থালীটা জীবনযাপন করতে। 1 নম্বর, যেমন যে পানীয় জল তার কাছে অ্যাক্সেস আছে কিনা, যদি না থাকে ব্যবস্থা করতে হবে। কারেন্ট আছে কিনা, যদি না থাকে সরকারকে দেখতে হবে জিনিসগুলো। যদি দেখা যাচ্ছে কি তার কাছে এলপিজি কানেকশন নেই, তাহলে ভাই সেখানে গ্যাসের কানেকশন যাতে পৌঁছয় তার ব্যবস্থা করতে হবে। বাথরুম বা টয়লেট আছে কিনা এটা দেখতে হবে। জল নিকাশি ব্যবস্থা আছে কিনা, কারণ ম্যাক্সিমাম রোগ এখান থেকে হয় নিকাশি ঠিকঠাকভাবে না হওয়ার জন্য। এবং তার কাছে পরিষ্কার পরিচ্ছন্ন রান্না করার জিনিসপত্র, আসবাবপত্র এগুলো আছে কিনা, সেগুলো কিন্তু সমস্ত কিছু চেক করবে গভর্নমেন্ট থেকে এসে। হ্যাঁ, ওই বাড়ি ঢুকে ইনভেস্টিগেট করবে না, ভয় পাওয়ার কোনো কারণ নেই, তোমাকে জিজ্ঞেস করবে, তুমি সত্যি কথা বললে তোমার লাভ, তুমি ভুল তথ্য দিলে তোমার লস, সরকারের কিছু এসে যারা লস তোমারই হবে ভাই, ঠিক আছে। নেক্সট, ক্যাটাগরি 3 গৃহস্থালী সুবিধা সম্পদ, এই ক্যাটাগরিটা থেকে আরো অনেক কোশ্চেন আসে। যেমন আমি তোমায় বলছি 17 থেকে দেখো 34টা কোশ্চেন পুরো এই সেকশনটা নিয়ে। এক তো হচ্ছে যে গৃহস্থালীর সম্পদ কি কি আছে, যেমন বাড়িতে রেডিও বা ট্রানজিস্টার, টিভি, ইন্টারনেট ব্যবহার করে কিনা, ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করছে কিনা, টেলিফোন বা স্মার্টফোন আছে কিনা, বা থাকলে কটা আছে, বাইক বা মোটরসাইকেল স্কুটার আছে কিনা, বা বাড়িতে কোনো গাড়ি, জিপ বা ভ্যান এই ধরনের কিছু আছে কিনা। প্রধান লাইফস্টাইল নিয়ে দেখো জিজ্ঞেস করছে, প্রধান খাদ্যশস্য কি, এবং ফাইনালি মোবাইল নাম্বার যে তথ্যটা দিচ্ছে তা। এবার এই জিনিসগুলো জিজ্ঞেস করা, তোমার এটা মনে হতে পারে ইন্টারনেটে আমি কি দেখি বসে বসে, সেটা সরকার দেখবে না তো। আরে না ভাই, এসব কিচ্ছু নয়, ভুল কেন সন্দেহ করছো? সরকার তোমার ক্ষতি করার জন্য তৈরি হয়নি। এই সরকারটা, যে কোনো সরকার, ভারতবর্ষের বুকে গণতান্ত্রিক মতে ইলেকশন হয়ে সমস্ত সরকার আসে, ঠিক, এবং সেই সরকারটা অ্যাটলিস্ট সমস্ত সরকারই চেষ্টা করে যে মানুষের ভালো করার। তো এখানে ঘটনা হচ্ছে যে এগুলো কেন তথ্য জিজ্ঞেস করছে, তথ্য এই কারণের জন্যই জিজ্ঞেস করছে যে যাতে তুমি পরিষ্কার পরিচ্ছন্ন জল খেতে পারছো কিনা সেটা দেখে, তোমার কাছে ডিজিটাল কানেক্টিভিটি বা কমিউনিকেশন আছে কিনা, যদি না থাকে তোমাকে দিতে হবে। কারণ এখনকার যুগে এমন অবস্থা হয়েছে কি একটা সরকারি ফর্ম ফিল আপ থেকে একটা ব্যাংক অ্যাকাউন্টে মিনিমাম একটা 500 টাকা ট্রানজাকশন করলেও কিন্তু মোবাইল নাম্বার ছাড়া কিন্তু করা সম্ভব হবে না। নেক্সট,
আর একটা জিনিস কি, যে তুমি খাবার কি ধরনের খাচ্ছ, মেন ফুড গ্রেন কনজিউম, তোমার লাইফস্টাইল কিরকম। কারণ একটা জিনিস বলি, খাবার কিন্তু খুব ইম্পর্টেন্ট স্বাস্থ্যকে মেনটেন করার জন্য। তাই হেলথ ইনফরমেশনও কিন্তু সরকার এখান থেকে পাবে, এবং সেই পরিমাণ ব্যবস্থাও সরকার কিন্তু করতে পারবে বিভিন্ন হাসপাতালে, সেগুলো রিলেটেড রোগ এবং ট্রিটমেন্টস, সেগুলোর ব্যবস্থা কিন্তু করা হবে। অতএব এইরকম ভাবে কিন্তু সমস্ত জিনিসটা কিন্তু কোশ্চেনগুলো ডিজাইন করা হয়েছে। আরো কিছু জিনিস আমি তোমাদের বলে দিচ্ছি যেটা খুবই ইম্পর্টেন্ট, অনেকে এই জিনিসগুলো মাথায় নিতে চায় না। ইনুমিনেটর আর কি কি প্রশ্ন করতে পারে, কি কি জিনিস জিজ্ঞেস করতে পারে। এক তো ব্যক্তির তথ্য, যে ব্যক্তি ইনফরমেশন দিচ্ছে তার নাম, তার লিঙ্গ, সম্পর্ক, বয়স, বৈবাহিক অবস্থা, মার্শিয়াল স্ট্যাটাস, ধর্ম, মাতৃভাষা ইত্যাদি। আর একটা শিক্ষা, পড়তে লিখতে জানে কিনা, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, বর্তমানে পড়াশোনার অবস্থান কি করছে, অর্থনৈতিক কার্যকলাপ, পেশা, কাজের ধরন, কর্মসংস্থান কি করে সেটা, স্থানান্তর, তার জন্মস্থান কোথায়, কোথায় থাকতো, এখন সে এখানে কাজ কর্মসূত্রে আছে না সে এখানেই জন্মে এখানেই কাজ করছে, এই সব তথ্য, আদৌ সে প্রতিবন্ধী কিনা, তার কোনো সমস্যা আছে কিনা, মহিলাদের জন্য প্রজনন সংক্রান্ত তথ্য, যে তার মোট সন্তান কতটা, কতগুলো জীবিত সন্তান। এই জীবিত সন্তান প্রশ্ন হচ্ছে, ধরে নাও তুমি উত্তর দিলে আমার 3টে সন্তান হয়েছিল, আমার 2জন জীবিত, 1জন মারা গেছে। এই যে চাইল্ড মর্টালিটি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভাবে সরকার নজর দিয়ে দেখে, যে কেন এখানে বাচ্চা মারা গেল, বাচ্চার কি এমন হলো যে বাচ্চা মারা গেল। তো এটা কিন্তু ইন্ডিয়াতে একটা খুবই কনসার্নিং বিষয়। অতএব এই জায়গাটা কিন্তু সরকার খুব মন দিয়ে দেখবে যখনই তুমি ইনফরমেশনটা দেবে এইটা নিয়ে। আচ্ছা, গৃহস্থালির সুবিধা, বাড়িতে কি কি সুবিধা পাচ্ছ এটা অলরেডি ডিসকাস করলাম। বাসস্থানের মান এবং ধরন, যে তোমার ঘরের সংখ্যা কত, ছাদ, এগুলো। আর কৃষি সংক্রান্ত তো গ্রামীণ এলাকায় কিন্তু জিজ্ঞেস করতে পারে, তোমার চাষের কি অবস্থা, জমির মালিকানা, কি চাষ করছো, সমস্ত কিছু। এবং তোমার কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস, আধার বা ভোটার কার্ড, ইনুমিনেটর আইডি, এসব জিনিসপত্র কিন্তু সাক্ষাৎকারের টাইমে রাখতে হবে। আমি এই ডকুমেন্টসের সেকশনটা আসছি, এটা পরে ডিসকাস করলে বুঝতে পারবে আরো। ইনুমিনেশন, সেলফ ইনুমিনেশনের পরে কি হলো। তো আমি এখানে ইংলিশে ওই লিস্টটা প্রোভাইড করে দিয়েছি। সেম জিনিস ইংলিশেও লেখা আছে এখানে, যে এডুকেশন, ইকোনমিক অ্যাক্টিভিটি, মাইগ্রেশন, ডিসেবিলিটি। তো যারা আরো ডিটেলসে এগুলো দেখতে চাও, তো এখানে অলরেডি ভিডিওতে দেওয়া আছে, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আননেসেসারি এই জিনিসগুলো ডিসকাস করা মানে টাইম ওয়েস্ট হওয়া। তো এখানে সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া আছে। এবার নেক্সট যেটা আসবো, মনে রাখবেন যেটা খুব জরুরি, কয়েকটা ইনফরমেশন দিচ্ছি। সেটা হচ্ছে ইনুমিনেটর এখানে কোন কোন প্রশ্ন তোমাদের করতে পারবে না, প্লিজ এটা খেয়াল রেখো। এক তো ব্যাংক অ্যাকাউন্ট নম্বর জানতে চাইবে না, যদি জানতে চাই বুঝতে সমস্যা আছে, সমস্যা আছে। এটিএম পিন বা ওটিপি জানতে চাইবে না, পাসওয়ার্ড কোনো রকম জানতে চাইবে না, আয়কর সংক্রান্ত তথ্য, আপনি কত টাকা ইনকাম ট্যাক্স দেন, আপনার ইনকাম কত, এইসব জিজ্ঞেস করবে না। সম্পত্তির নথিপত্র, তোমার যেসব অ্যাসেট বা প্রপার্টি আছে তার ডকুমেন্ট, বাড়ির দলিল দিন, আপনার কটা জমি আছে, এই সব কিন্তু চাইবে না। আধার পাসওয়ার্ড চাইবে না। টাকা বা কোনো রকম অর্থ কিন্তু ওদের প্রদান করবে না। সরকার থেকে, সরকারের কাজ, সরকারি কাজ, এখানে কোনো রকম অর্থের কিন্তু প্রয়োজন নেই। অতএব প্লিজ খেয়াল রাখবে, এই কটা কোয়েশ্চেন যদি কেউ করে, সঙ্গে সঙ্গে কিন্তু তার আইডিটা একবার চেক করতে হবে, নাহলে থানায় ফোন করে বলতে হবে, স্যার আমার মনে হয় সন্দেহ, এই ইনুমিনেটর নয়, কোনো উল্টোপাল্টা কোশ্চেন জিজ্ঞেস করছে, আপনারা এসে একবার চেক করে দিন। তারপর যা করবে পুলিশে করবে, তোমার আর হেডেক নেই। আচ্ছা, তো এই কোয়েশ্চেনগুলো প্লিজ মনে রাখবে, এটা খুবই জরুরি। প্লিজ ভিডিওটা শেয়ার করো, কারণ এটা একদম ডিটেলসে একদম করা ভিডিও, সবাই বুঝতে পারবে, পিওর বাংলাতে ভিডিও। যারা বাঙালি আছে তাদের পক্ষে, যারা গ্রামে গঞ্জে মানুষ, প্রত্যেকে আশা করি বুঝতে পারবে। প্লিজ খেয়াল রেখো যেন এই কোয়েশ্চেনগুলো, সাবধানে যেন এই কোয়েশ্চেনগুলো না আসে। এইবার আসছি হাউ টু ডু সেলফ ইনুমিনেশন। এবার এখানে একটা জরুরি কথা বলি। প্রসেস হচ্ছে, বাড়িতে যারা গ্রামে গঞ্জে আছে, যারা নিজে থেকে নথিভুক্ত নিজেকে করতে পারবে না, তাদের ক্ষেত্রে গেল এই প্রশ্ন উত্তরটা, তাদেরকে কিন্তু বাড়িতে এসে একটা ফর্ম নিয়ে করবে, তাদের উত্তর দিতে হবে, ইনুমিনেটর মার্ক করবে। এইবার যদি আমরা কাজটা কমাতে চাই, এই যে টোটাল যে আলোচনাটা হলো না, এটা মিনিমাম করতে 30 থেকে 40 মিনিট সময় নেবেন একজন ইনুমিনেটর। এবার ধরে নাও প্রত্যেকটা বাড়িতে 30 মিনিট 30 মিনিট 30 মিনিট 30 মিনিট 30 মিনিট, ভাই তারও ঝামেলা, তোমারও ঝামেলা, তোমারও কাজ বাদ দিয়ে 30 মিনিট বসে থাকতে হবে তোমাকে। তো এই জিনিসটা, এবার তুমি যে তথ্যগুলো এন্টার করলে, লিখলে বা সে লিখলো তথ্যগুলো, সেই তথ্যগুলো এক জায়গায় জমা পড়বে। এবার কম্পিউটারে বসে কেউ না কেউ সেই তথ্যগুলো তুলবে, ব্যাস নামের একটা ভুল হয়ে গেল, লে সমস্যা, আবার যাও রে, দৌড়াও রে। এই ঝামেলায় যাওয়ার দরকার কি? একটা দুর্দান্ত আইডিয়া দিচ্ছি, সেলফ ইনুমিনেশন করো।
নিজেই করতে পারবে। যদি যারা বাড়িতে বয়স্ক, যারা আমার ভিডিও দেখছে বা যারা কম্পিউটার সম্বন্ধে অবগত নয় বা একদম জানে না, আমি তাদের ক্ষেত্রে বলে দিই একটা জিনিস, যদি বাড়িতে কোনো ছেলে থাকে, বাচ্চা ছেলেও থাকে, সেও কিন্তু যে মোবাইল স্মার্টফোন চালাতে পারে সেও এটা করতে পারবে। এটা খুব ইজি একটা প্রসেস, শুনে নাও, খুব মন দিয়ে বুঝতে পারবে। প্রথমে এই ওয়েবসাইটটাতে সবার আগে যেতে হবে। আমি যে যে জিনিসগুলো মার্ক করছি এখানে অনেক কিছু লেখা আছে, আমি যে যে জিনিসগুলো বলছি 7টা স্টেপ টোটাল ফলো করতে হয়। ফার্স্টে ওয়েবসাইটে censusindia.gov.in, এটা গুগলে, তোমাদের মোবাইলে যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি তাদের গুগল ক্রোম থাকে, ওখানে ক্লিক করো, যে উপরে যে ট্যাব বক্সটা আছে ওখানে এটা লেখো। এখানে কিন্তু কোনো অ্যাপস নেই, বারবার বলে দিচ্ছি, কোনো অ্যাপস কিন্তু নেই। এটা ব্রাউজারে গিয়েই করতে হবে, গুগল ক্রোমে ঢুকেই করতে হবে। যারা অ্যাপেল ইউজ করছো, আইফোন, তাদের সাফারি বলে একটা ব্রাউজার আছে, ওখানে ঢুকে তোমরা এটা এন্টার করতে পারো এবং এটা কিন্তু এই ওয়েবসাইটটা খুলতে হবে। এবার এই ওয়েবসাইটটা খোলার পর তোমরা সামনে কি দেখতে পাবে? দেখো, প্রথমেই দেখতে পাবে এই স্ক্রিনটা। তার আগে আমি একবার স্টেপটা দেখিয়ে দিই। প্রথমে যে স্টেপটা তোমাদের ফলো করতে হবে সেটা হচ্ছে এই 7খানা স্টেপ কিন্তু তোমাদের ফলো করতে হবে। 1, প্রিপারেশন, লগ ইন, প্রস্তুতি, লগ ইন হতে হবে, পরিবারের তথ্য দিতে হবে, সদস্যকে অ্যাড করতে হবে। এই স্টেপগুলো মনে রাখবে। আবার বলছি, সবার আগে ওয়েবসাইটে গিয়ে লগ ইন করতে হবে। আমি লগ ইন প্রসেস থেকে শুরু করে সব দেখিয়ে দেবো। নিরাপদে লগ ইন কীভাবে করলে, ওটিপি আসবে, ওটিপি দিয়ে লগ ইন করবে। তারপর পরিবারের তথ্য দিলে, তথ্য দেওয়ার পর বাড়ির যতজন মেম্বার আছে প্রত্যেককে অ্যাড করতে হবে, ছোট থেকে বড়, বুড়ো থেকে সুপার বুড়ো, বাচ্চা থেকে একদম ছোট বাচ্চা, কাউকে বাদ দেবে না। এবং ফাইনালি কিন্তু 5 নম্বরে গিয়ে সাবমিট করতে হবে এবং তারপর একটা রেফারেন্স নাম্বার বা একটা আইডি জেনারেট হবে, তার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে হবে। এবং লাস্ট স্টেপ, যখন সরকারি গণনা কর্মী যখন তোমার বাড়িতে আসবে, শুধু সেই স্ক্রিনশটটা দেখিয়ে দাও, নাম্বারটা দেখিয়ে দাও, তোমার কাজ শেষ, কমপ্লিট। তো চলো এই পুরো প্রসেসটা একবার দেখে নি। ওই 30 মিনিট আর বকতে হবে না, অনেক কমফোর্টেবলি করতে পারবে। তো প্রথমেই তুমি যখন এই ওয়েবসাইটটা এন্টার করবে, আসবে এটা censusindia.gov.in। এই যে এইখানে তুমি ব্রাউজারে এই অ্যাড্রেসটা লিখবে, censusindia.gov.in। এটা আসার পর এরকম করে যারা মোবাইল থেকে করছো, মোবাইল স্ক্রিনের উপর দিকে দেখাবে না, একটু নিচের দিকে আসবে, করে উপরে তুলবে, দেখবে এখানে একটা সেকশন আছে সেলফ ইনুমিরেশন বলে। সেলফ ইনুমিরেশন, এটাতে ক্লিক করতে হবে। এইটাতে ঢোকার পর নেক্সট যেটা তুমি দেখতে পাবে সেটা হচ্ছে এইখানে এই সেকশনটা দেখো, এই যে এখানে লগ ইন, এখানে কিন্তু তোমার স্টেট ওয়াইজ এই যে সেলফ ইনুমিরেশন লগ ইন, তোমার স্টেট দিয়ে তোমাকে কিন্তু লগ ইন করতে হবে। তারপরে তোমার নাম, ইমেল, মোবাইল নাম্বার এইগুলো কিন্তু এন্টার করতে হবে। তারপর ওটিপি আসবে, গেট ওটিপি। নাম দিলে, ইমেল দিলে, ইমেল অ্যাড্রেস দিলে, মোবাইল নাম্বার দিলে, এই ক্যাপচাটা এন্টার করলে, গেট ওটিপিতে ক্লিক করলে ওটিপি ঢুকলো, তখন ফাইনালি কিন্তু তুমি লগ ইনে ঢুকে যাবে। ঠিক, আচ্ছা, এবার নেক্সট বারবার বলে দিচ্ছি, যদি যারা মোবাইল ইউজ করছো, কোনো অ্যাপস নেই, কোনো অ্যাপস নেই, না অ্যাপেল স্টোরে আছে, না অ্যান্ড্রয়েড প্লে স্টোরে আছে, ব্ল্যাকবেরি তো আর নেই, তো কোনো স্টোরে নেই, একটাই রাস্তা কিন্তু ওয়েবসাইটের থ্রু দিয়েই হবে। আর যদি সেলফ ইনুমিরেশন নিজে থেকে করো তাহলে ফ্রি। যদি ডেজিগনেটেড সেন্টার, সরকারি যেসব সেন্টারগুলো আছে ইনুমিরেশন করো, তো সেখানে যদি করো তাহলে 25 টাকা কিন্তু তোমাদের ফি লাগবে। আর বা যদি ভুল করো, ওটাকে আপডেট করতে বা কারেকশন করতে আবার 25 টাকা লাগবে। তো বাড়িতেই করে নাও না, খুব ইজি জিনিস, আমি দেখিয়ে দিচ্ছি কি করবে, দেখে নাও। এবার আমি বেশ কয়েকটা ধাপ দেখিয়ে দেবো, কি কি, কোন কোন ধাপে কি কি প্রশ্ন থাকে এবং কি কি তথ্য তোমাকে রেডি রাখতে হবে, সেই যাতে তোমার সেলফ ইনুমিরেশন প্রসেসটাতে কোনো রকম সমস্যা না হয়। প্রথম ধাপ, 1 নম্বর ধাপ যেটা থাকবে সেটা হচ্ছে যে ফোন নাম্বারে তুমি যখন ওটিপিটা পেলে, ঠিক, ডেট অফ বার্থ, এডুকেশনাল ডিটেলস, জব নেচার, এগুলো সব কিন্তু আস্তে আস্তে এন্ট্রি করতে হবে। প্রথম ওটিপিটা এমন নাম্বার দিও যে নাম্বারে তুমি ওটিপিটা পাও, তারপর তোমার যে এন্টার করছে তার কিন্তু এই ডিটেলস গুলো নেবে। তারপরে নেক্সট ধাপ 3 এ পরিবারের তথ্য, আগে তোমার তথ্য নিল, তোমার সমস্ত তথ্য নিল, তোমার এডুকেশনাল ডিটেলস যে এন্টার করছে, যার নামে হচ্ছে, ঠিক, তার নাম, তার এডুকেশনাল ডিটেলস, তার সমস্ত তথ্য কিন্তু কমপ্লিট হয়ে গেল। তারপর এবার আসছে পরিবারের তথ্য। এবার পরিবারের তথ্য কি, দেখো প্রথমে না এখানে দেখো হাউজিং বা বিল্ডিং নাম্বার, রাস্তা, এগুলো কিন্তু দিতে হবে। এক্স্যাক্ট অ্যাড্রেস, বাড়ির একদম অ্যাকুরেট অ্যাড্রেস দেবে। অনেকে ইচ্ছে মতো অ্যাড্রেস লিখে দেয়, একটা নাম লিখে দিল না, যেটা তোমার বাড়ির অফিসিয়াল এক্স্যাক্ট অ্যাড্রেস ওটা এন্টার করবে। বাড়ির ডেটা, ওনারশিপ স্ট্যাটাস, অর্থাৎ এখানে ওই 34টা কোশ্চেনই কিন্তু এখানে আছে। কি কোশ্চেন, যে বাড়িটা তোমার নিজের না বাড়িটা রেন্টেড,
মেন লাইটিং কি, বাড়িতে কি কারেন্ট আছে না নেই, ড্রিঙ্কিং ওয়াটারের সোর্স কি, পানীয় জল তুমি কোথা থেকে জল খাচ্ছ, পাইপ ওয়াটার, জল থেকে ইয়ে থেকে খাচ্ছ, না তুমি জল বাইরে থেকে তোমাকে কিনে খেতে হচ্ছে, এইসব অপশনগুলো থাকবে, অপশনগুলো তোমাকে সিলেক্ট করতে হবে। তারপর এখানে অ্যাড মেম্বার বলে একটা অপশন আসবে। এখানে প্রত্যেকটা না, মেম্বার ওয়ান হেড অফ দ্য হাউস হোল্ড, হেড বাড়ির যে মাথা হেড, তার নাম, বয়স, এই জিনিসগুলো কিন্তু এন্টার করতে হবে, এবং ফ্যামিলিতে তার পজিশন কি, তোমার সাথে তার সম্পর্ক কি, হয়তো ফাদার, তো এখানে লিখে দিলে তুমি ফাদার, পিতা, ঠিক। আচ্ছা, এবং প্রত্যেকটা মেম্বার বলে দিচ্ছি, ছোট বাচ্চাও যদি বাড়িতে জন্মায়, এত ছোট বাচ্চার, আরে ভাই 1 মাস বয়স হলেও তাকে এন্টার করতে হবে প্রত্যেকটা মেম্বার। এটা কিন্তু বারবার বলছি, এটা সেন্সাস, সেন্সাসে যতজন বসবাসকারী আছে সবার তথ্য আমাকে দিতে হবে। তো এখানে কিন্তু ছোট বাচ্চা, বুড়ো থেকে বুড়ো, সবার মেম্বারে যদি বাড়িতে 3জন অ্যাডাল্ট থেকে, একটা 3 বছরের বাচ্চা, একটা ধরে নাও 1 বছরের বাচ্চা, আর একটা হচ্ছে 6 মাসের বাচ্চা, তাহলে 3, 4, 5, 6 সমস্ত মেম্বারের নাম, টোটাল মেম্বার কিন্তু 6টা হবে। অ্যাড মেম্বার করে 6বার অ্যাড মেম্বার করতে হবে তোমাকে টোটাল। নেক্সট, তারপরে টোটাল যখন এটা ফিল আপ হয়ে যাবে, কোশ্চেন গুলো তোমার আনসার করা হয়ে যাবে, যে 34টা কোশ্চেন আমি অলরেডি ডিসকাস করলাম সেগুলো একটা একটা করে আসবে, উত্তর ফিল আপ করতে হবে। তারপরে কিন্তু এই যে যাচাই করুন, টোটাল তথ্যটা একবার ফাইনাল তোমাকে দেখাবে, তুমি যা যা এন্টার করেছো, তোমার নাম, বাড়ির অ্যাড্রেস, সমস্ত কিছু। এই সেকশনটা খুব ইম্পর্টেন্ট, খুব মন দিয়ে কিন্তু যাচাই করবে, ধীরে সুস্থে ধরে সমস্ত যাচাই করবে। দরকার হলে সমস্ত তথ্য, এই ভুলগুলো করো না। ধরে নাও কোনো মেম্বারের, বাড়ির মেম্বারের এডুকেশনাল স্ট্যাটাস জিজ্ঞেস করেছে, তোমার কাছে তথ্য নেই, তুমি ইচ্ছামতো একটা তথ্য ভরে দিলে না। বেসিক নাম, ডেট অফ বার্থ, শিক্ষাগত যোগ্যতা, এই বেসিক ডিটেলস গুলো কিন্তু তোমাকে জোগাড় করে আগে থেকে রাখতে হবে, নাহলে কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে না। তো যখন তোমার এই পুরো প্রসেসটা হয়ে গেল, তুমি সমস্ত তথ্যগুলো চেক করে নিলে, প্রত্যেকটা কোশ্চেন পারফেক্টলি অ্যান্সার করেছো, যা যা ডিটেলস চেয়েছে অ্যাকিউরেটলি অ্যান্সার করেছো। কারো নাম, ধরে নাও আমার নাম দিয়ে বলছি চন্দ্রদীপ, যেমন DIP, অনেকে DEEP লিখে দিতে পারে, তো কেউ DWIP লিখতে পারে। তো ভাই, যে নামটা তোমার রেজিস্টার করা আছে অন্যান্য সরকারি ডকুমেন্টে, সেই নামটাই কিন্তু এন্টার করতে হবে, যেটা তোমার সঠিক নাম সেটা এন্টার করতে হবে। ধরো কারো নাম ভুল আসে, ভুল এন্টার করো না, ভুল কিন্তু বেড়েই যাবে, তুমি তোমার সঠিক নামটা এন্টার করো, যেটা তোমার এক্সাক্ট নাম সেটা এন্টার করো, ঠিক। এটার পরে ধাপ 6, রেফারেন্স নাম্বার কিন্তু আসবে। এই যে একটা রেফারেন্স নাম্বার আসবে আর একটা QR কোড আসবে, বারবার বলছি এই জায়গায় ভুল করো না, এইটা জেনারেট হওয়ার সাথে সাথে কিন্তু একটা স্ক্রিনশট নিতে হবে, নিতেই হবে স্ক্রিনশট, এবং সঙ্গে সঙ্গে সেফটির কারণে এই রেফারেন্স নাম্বারটা কোনো একটা নোটবুক বা খাতায় বা কাগজে কিন্তু লিখে যত্ন করে তুলে রাখতে হবে। এই কাজটা হয়ে গেল, তোমার ম্যাক্সিমাম কাজ শেষ। এবার লাস্ট স্টেপ, যখন বাড়িতে জনগণনা কর্মী আসবে, তোমায় জিজ্ঞেস করবে কি আপনি কি সেলফ ইনুমারেশন করেছেন না করেননি, বলবে হ্যাঁ আমি করেছি, আর এইটা রেফারেন্স নাম্বারটা নেবে, এন্টার করবে। যদি কোথাও ভুল হয়ে গিয়ে থাকে, তবুও, যেটা হবেই আমি জানি অনেকেরই হবে, শুধু সেই ভুলটা তাকে জানিয়ে দেবে, সে কারেকশন ফর্মে ওটা লিখে রেখে দেবে, এবং পরে সেটা সেই কারেকশনটা সে গিয়ে কিন্তু করিয়ে নেবে। চেষ্টা করবে ভুল না করার। যদি ভুল করে গিয়ে থাকো এবং সেটা যদি ডিজিটালি তোমার কারেকশন না করা পসিবল হয়, তাহলে তুমি ইনুমারেটরকে দিলেও করতে পারো, সে করে দেবে, কিন্তু চেষ্টা করো ভুল না করার। 1 নম্বর, একটা বিশাল বড় 130 কোটি ডেটাবেস তৈরি হচ্ছে, অ্যান্ড ইটস নট অ্যান ইজি জব। প্রত্যেকেই চাইছে আমার সবকিছু ঠিকঠাক হোক, তাই তোমাকেও কোঅপারেট করতে হবে, তোমাকেও এগিয়ে আসতে হবে এটা করার জন্য। নেক্সট, কি কি জিনিস মাথায় রাখবে? গেস করা বন্ধ করো, সেন্সাস গেসের জিনিস নয়। আমার মনে হয় কি ও গ্র্যাজুয়েট, লিখে দিলে গ্র্যাজুয়েট, এরকম না, যা তথ্য নিট আছে সেই তথ্যই দেবে ডাইরেক্টলি, ঠিক। নিজের OTP যেটা আসবে সিকিউর লগ ইনের টাইমে শেয়ার করো না, অনেকে ফেসবুকে পোস্ট করে দিল, ঠিক আছে, মজা করে বলছি। যদি কোনো ভুল হয় প্যানিক করো না, প্রত্যেকটা ইনফরমেশন ডবল চেক করো। রেফারেন্স নাম্বার কিন্তু স্ক্রিনশট নাও, এটা আমি কিন্তু স্টার মার্ক দিয়ে বলে রাখলাম, এটা ইম্পর্টেন্ট, ওজ্জা যেন না হয়। বারবার বলছে সমস্ত মানুষকে, বয়স্ক থেকে বুড়ো, ছোট থেকে বড়, ক্ষুদ্র থেকে বিশাল, ওরা সবাইকে এন্টার করো, কাউকে বাদ দিও না। নাও এইবার সেলফ ইনুমারেশন করার পর, কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু ফাইনালি কি হবে, এই যে তুমি একটা স্ক্রিনে একটা জিনিস দেখতে পাবে, আপনার সেলফ ইনুমারেশন সফলভাবে জমা হয়ে গেছে, এবং একটা ইনুমারেশন ID, SE ID যেটা বললাম, যেটা স্ক্রিনশট নিয়ে রাখতে হবে, ওরা কিন্তু পাবে।
তো এইটা হচ্ছে মোটামুটি ভাবে পুরো প্রসেস। ঠিক, এই যে আবার বলে দিচ্ছি, এসিআইডি জেনারেট হবে, সঠিকভাবে তথ্য জমা হয়েছে, এই স্ক্রিনে এরকম একটা দেখতে পাবে যে সঠিকভাবে তথ্য জমা হয়েছে। নির্ধারিত সময় জনগণনা কর্মী আসবে, বাড়িতে আসবেন, বাড়িতে আসার পর সেই ডেটা বা তোমার আইডিটা এবং ইয়েটা দেবে, স্ক্রিনশটটা দেখাবে, তোমার কাজ কিন্তু সেন্সাসের জন্য কমপ্লিট হয়ে গেল। এইবার একটা জিনিস বলছি যে কি কি জিনিস তোমাকে মনে রাখতে হবে, দেখে নাও। এটা এবার সেন্সাস নিয়ে কিছু কমন ভুল ধারণা মানুষের, অনেক ভুল ধারণা আছে মানুষের। তো আজকে সেই ভুল ধারণাগুলো একবার ছোট্ট করে ডিসকাস করে দিই। মানুষ কি নিয়ে চমকে চমকে ওঠে, ভয় পায় মনে, তোমাদের আমি জানি মনে কোশ্চেন গুলো আসছে। প্রথম কথা, ওরা আমার ব্যাংক অ্যাকাউন্ট জানতে চাইবে, আমার সব পয়সা নিয়ে নেবে। ভাই নেবে না, নেবে না, তুমি সরকারের থেকে বড় লোক না, নেবে না। আরে ভাই ব্যাংক অ্যাকাউন্ট জিজ্ঞাসাই করবে না, যদি জিজ্ঞেস করো থানায় ফোন করে দেবে, করবে না জিজ্ঞেস। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ডিটেলস করার অধিকারই নেই, এখতিয়ারেরই বাইরে। সেকেন্ড, সেন্সাস শুধু শহরে হবে, আমাদের গ্রামে হবে না, আলবাত হবে, প্রত্যেকটা বাড়িতে হবে, কোনো ডাউট রেখো না এটা নিয়ে। নেক্সট, আমার ব্যক্তিগত ইনফরমেশন সবাই জেনে যাবে। আচ্ছা একটা জিনিস ভাবো, আমি খুব সিরিয়াসলি বলছি, এই যে এগুলো মানুষ কেন ভাবে, কেন ভাবে তোমার ব্যক্তিগত ইনফরমেশন সেন্সাসের কাছে, ইয়ের কাছে, সেন্সাস কমিশনারের আন্ডারে থাকবে, সুপার সিক্রেট ভাবে থাকবে। তোমার ব্যক্তিগত ইনফরমেশন জেনে সরকারের কি হবে, কি করবে? দরকার নেই না। আমার সব আমার এই আছে, ওই আছে, অ্যাসেট আছে, আরে কিচ্ছু হবে না, নিশ্চিন্ত। জিনিসটা অন্য জিনিস, বারবার বলছি, এটা না করলে তোমাদেরই লস। এখন ডাক্তারের কাছে গিয়ে যদি রোগ লুকো, তাহলে ট্রিটমেন্ট করবে কি করে? না, জেনে যাবে না, এটা ভুল। সেকেন্ড, আমি যদি পার্টিসিপেট না করি, আমি যদি সেন্সাস না হতে দিই, কি হবে? তোমারই লস হবে, তুমি পরিষেবা পাবে না, তোমারই বিভিন্ন লিস্টে গভর্নমেন্ট স্কিমে নাম আসবে না, তোমার পরিবারের নাম আসবে না, সমস্যা তোমারই হবে, পরে দৌড়ে বেড়াতে হবে। তো এই ভুলগুলো থেকে বেরো, এগুলো কিচ্ছু নয়, এগুলো সাধারণ মানুষের অনেক ভুল ধারণা আছে। চিন্তা নেই, আমি ভিডিও থ্রু দিয়ে পরিষ্কার করার চেষ্টা করছি। যাদের মনে হচ্ছে যে এই ভিডিওটা শেয়ার করার দরকার, তোমরা করো, এটা প্রয়োজন পড়বে। লাস্ট আবার এই ছোট্ট গল্পটায় ফিরে আসি একদম শেষে, যে তাহলে বাচ্চারা জিজ্ঞেস করছে তার বাবাকে, বাবা তাহলে সেন্সাসের যে গণনা কর্মী আসবে, আমরা কি তাকে সাহায্য করব? তখন ফাদার বা বাবা হেসে বলছে, অবশ্যই করব, এবং তাকে খুব ভালো করে সাহায্য করব, আমাদের নিজেদের এবং দেশের ভবিষ্যৎ যাতে আমরা ভালোভাবে করতে পারি। তাই একদম ভিডিও শেষ প্রান্তে লাস্ট বলছি একটা কথা, খুব ইম্পর্টেন্ট, সেন্সাসে খুব মন দিয়ে ভালো করে পার্টিসিপেট করো, এতে ক্ষতি কিছু হবে না, এতে সরকারের বিশাল সুবিধা হবে। তোমার জন্য গভর্নমেন্ট তোমার, এ সরকার তোমার, এটা আমাদের সরকার, যে কোনো গভর্নমেন্টের কথা বলছি, ডোন্ট পলিটিসাইজ দিস স্টেটমেন্ট। তাহলে আমরা যদি প্রপার ভাবে জনগণনা করি, আমাদেরই উন্নয়ন হবে, গণতন্ত্রকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো, এবং আমরা উন্নয়নকে ডেভেলপ করতে পারবো। ওয়ান ফ্যামিলি, ওয়ান ফর্ম, ওয়ান নেশন। তো এই কথাটা বলে ভিডিও শেষ করছি। যদি কোনো ডাউট বা কোয়েরি থাকে, তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করো। এরকম আরো ভিডিওস আমরা নিয়ে আসতে চলেছি। আজকের জন্য এইটুকুই, থ্যাংক ইউ, আবার দেখা হবে, টাটা।